জাযাকুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশ্বায়নের চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তাবনা এই সেমিনার বা এই আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক, উপস্থিত প্রধান অতিথি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম, যারা আমাদের বিশেষ করে আমি মনে করি আমাদের মাঝে আর তাজ সমতুল্য, এবং তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি আপনার দেওয়া টাইমের ভিতরে আমার দু চারটে কথা বলার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি আমার অত্যন্ত বন্ধুবর আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, ওনাকে দেখা যাচ্ছে যে উনিও আছেন এখানে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন, দর্শক শ্রোতা ও সুধী, আমরা জানি আধুনিক বিশ্বে শিক্ষা একটা স্বীকৃত বিষয়। এটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য এটা একটা পরিকল্পিত প্রক্রিয়া। আর এই শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ভর করে রাষ্ট্র ও সমাজের ভাবাদর্শের উপরে। শিক্ষার উদ্দেশ্য কেবল বৈষয়িক প্রতিষ্ঠা না ব্যক্তি চরিত্রের বিকাশ, সেটা নিয়ে একটা বিতর্কের দাবি রাখে। তবে এটা স্বাভাবিক, সমাজে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতাদর্শের মানুষ থাকলে শিক্ষার অর্থ সংজ্ঞায় কিছুটা বৈচিত্র্য থাকবে। তো সুতরাং সেই বিতর্ক থাকলেও একথা নানাভাবে প্রমাণিত যে শিক্ষা এবং উন্নয়নের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়ে গেছে। শিক্ষাই আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষিত জাতি আগামীর ভবিষ্যৎ, এই ধরনের অসংখ্য প্রবাদ বাক্য আমরা শুনেছি। সুতরাং কারণ শিক্ষার এই প্রবাদ বাক্যগুলো এসেছে শিক্ষার একটা ভালো ফল পরেই সম্ভবত, কেননা শিক্ষা না থাকলে এই ভালো ফলটা আসে না এবং এই প্রবাদ বাক্যগুলোও আসে না। সুতরাং শিক্ষার ইতিহাসটা কিন্তু দীর্ঘদিনের, মানব সভ্যতার সৃষ্টির ইতিহাসের সাথে শিক্ষার বয়সটাও ততদিন, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআল্লামা আদমাল আসমা। দ্যাট মিন্স এর দ্বারা বোঝা যায় যে আদম আলাইহিস সালামের সৃষ্টিটার পর থেকেই এই শিক্ষা ব্যবস্থাটা চালু হয়ে আসছে। এরপরে দেখেন আদম থেকে শুরু করে আমাদের সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা ব্যবস্থার ওনার রিসালাতের দায়িত্বটা শুরু হয়েছিল ইকরার মাধ্যমে। ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক। সুতরাং এই দায়িত্বটা আসছে শিক্ষা ব্যবস্থার একটা চমৎকার এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং শিক্ষার ইতিহাসটা অনেক পুরনো। এরপরে যদি দেখেন খোলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসিয়া খলিফার যুগে ইসলামী শিক্ষার একটা ব্যাপক উন্নতি ঘটেছিল, শিক্ষা ব্যবস্থা একটা পরিপূর্ণতা লাভ করেছিল। মুসলিম এরপরে যদি আস্তে 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 ভারতীয় উপমহাদেশের দিকে আমরা চলে আসি, তো মুসলিম শাসিত ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসকগণ যখন শিক্ষা ব্যবস্থায় একটা ব্যাপক অবদান রাখছেন, তারা ইসলামী শিক্ষার একটা বুনিয়াদী কাঠামো দাঁড় করেছিলেন। শুধু রাজধানী দিল্লিতেই তখন 1000-এর উপরে মাদ্রাসা ছিল। প্রফেসর ম্যাক্স মুলার মতে ব্রিটিশ শাসনের পূর্বে শুধু বাংলাতে 80,000 মাদ্রাসা ছিল। সুতরাং এটা নতুন নয়। পলাশী যুদ্ধের পরাজয়ের পরে যখন ইংরেজরা এই দেশে আসলো 1757-এ, তখন তারা একটা ডিভাইন অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে একটা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে মুসলমানদের মাঝে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মাঝে একটা জাতিগত বিভাজন তারা সৃষ্টি করেছিল। এবং 1835 সালে যখন লর্ড মেকেল একটা শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেছিল, সেই দুইমুখী বা ডিভাইন অ্যান্ড রুলের ব্যবস্থাটা কিন্তু সেখানে রয়ে গেল এবং এটা স্পষ্টভাবে লক্ষণীয়। এবং তাদের নীতিটা সফলভাবে তখন তারা বাস্তবায়ন করেছিল এবং আমাদের মাধ্যমেই বাস্তবায়ন করেছিল। ব্রিটিশটা চলে গেলেও 1947-এ কিন্তু সেই ব্যবস্থাটা আজও টিকে আছে, ডিভাইন অ্যান্ড রুল সিস্টেমটা। কিন্তু আমরা যদি শিক্ষার মাদ্রাসা শিক্ষা, আজকে আলোচনা হয়েছে মাদ্রাসা না, আমি বলবো ইসলামী শিক্ষা। মাদ্রাসার কিছু টার্মিনোলজি হয়তো আমাদের বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের একটা টার্মিনোলজি আছে, যেহেতু টপিকটা বিশ্বায়ন, গ্লোবালাইজেশনের জন্য। সুতরাং আমি বলবো ইসলামী শিক্ষার মূলনীতির কাঠামোটা কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শ একটা জাতি গঠনে, মানুষ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্বটা ব্যাপক। আজকে যে কিনোটটা আমাকে পাঠানো হয়েছে, আমাদের নিজাম ভাই পাঠিয়েছিলেন, তো কিনোটের ভিতরে চমৎকার কিছু প্রেজেন্ট করছিলেন। আমি ওই আলোকে যেটা চ্যালেঞ্জ, আমার ওই কিনোটের ভিতরে আমার মনে হয় যে কিছু চ্যালেঞ্জ, গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জটা ক্লিয়ারলি আসেনি। তো আমি এখানে কয়েকটা চ্যালেঞ্জ আমি এর সাথে অ্যাড করতে চাই। যে 1 নম্বর চ্যালেঞ্জ, যেটা একটা রিসার্চ গত বছরই একটা গ্লোবাল ইকোনমিক্স একটা রিসার্চ আসছিল, ইসলামিক এডুকেশনের চ্যালেঞ্জ গ্লোবাল 29th সেঞ্চুরিতে কি হবে। যেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে গ্রোস মিস ইন্টারপ্রিটেশন আর ফলসিফিকেশন, যে ইসলামটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে গ্লোবের কাছে। এই প্ল্যানেটে আমরা প্রতিটা একজন অনারেবল সিটিজেন অফ দিস গ্লোব, আমরা প্রতিটা মানুষ কিন্তু একটা সিটিজেন।
এখানে ইসলাম মানতেছে মাত্র 1.5 বিলিয়ন মানুষ বা কাছাকাছি 2 বিলিয়ন মানুষ, কিন্তু এই পৃথিবীতে 7 বিলিয়ন মানুষ আছে। সুতরাং ইসলামটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে এইটার একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে। নাম্বার 2, যদি আমরা ধরি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে, যে এখানে লিটারেসির একটা, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা লিটারেসি, মুসলিম সিভিলাইজেশনের লিটারেসি, ইউনিভার্সিটি, এখানে একটা ভ্যাকুয়ামটাকে কিন্তু গ্যাপটাকে ফিল আপ করতে পারতেছি না। দিস ইজ এ বিগেস্ট অ্যান্ড ওপেন চ্যালেঞ্জ। নাম্বার 3, যদি আমরা আসি সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টস এর একটা ডিক্লাইনিং সোশ্যাল ইকোনমিক অর্থ সামাজিক অবস্থা, এখানে হয়তো অনেক ওলামায়ে মাশায়েখরা আলোচনার ভিতরে আনছেন শিক্ষাকে একটা মূল্য থাকে, যেটা কিনোটেও আছে, যে চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, বা এই যে গ্যাপটা, এই ডিক্লাইনিংটাও কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ ইসলামী শিক্ষার ক্ষেত্রে। তারপরে ইসলামিক ক্রিডটা কিন্তু আস্তে 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 অবসোলিট হয়ে যাচ্ছে, সেটা একটা চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানে আমাদের সামনে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা, সুধী ওলামায়ে কেরাম, তাদের সাথে খেদমতে আমি আরজ করতে চাই যে মুসলিম রিসার্চারের অত্যন্ত গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করতে আনফরচুনেটলি মুসলিম বিশ্ব পারতেছে না। যে মুসলমানদের জন্য গবেষকদের একটা বিশাল গ্যাপ। সেক্টরিজম তো আছেই এখানে, বিভিন্ন সেক্ট, আমরা যে সেক্ট আনা খায়রুম মিনহু, এর উপরে আমরা স্টিড হয়ে গেছি যে আমি যে মতবাদের উপরে আছি, আমি যে পদ্ধতি মতের উপরে আছি, দিস ইজ দ্য বেস্ট। না, আমাদের অ্যাকোমোডেটিভ হতে হবে। সুতরাং আমি, আমার মনে হয় 5 মিনিটের দ্বিতীয় 2 মিনিট আছে কিনা আমি জানি না, এর ভিতরে আমি 4টে রেকমেন্ড করবো এখানে, আপনারা একটু আপনাদের খেদমতে, আপনাদের ফুড ফর থট, আপনাদের চিন্তার খোরাকের জন্য, বিশেষ করে দর্শকদের জন্য। নাম্বার 1, আমাদের ইনসাইটফুল হতে হবে। আমাদের কারিকুলাম বলেন, সিস্টেম বলেন, মেথোডোলজি বলেন, টিচিং মেথোডোলজি বলেন, এভরিথিং, এটা নাম্বার 1 হতে হবে ইনসাইটফুল। যে আমরা কোন জনশক্তিকে, আমাদের অডিয়েন্স কারা, কাদেরকে আমি দিচ্ছি, তাদেরকে আমি ডেলিভারি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থাটা দেখেন, তার প্রথম শিক্ষা, প্রথম ইউনিভার্সিটি আসহাবে সুফা মদিনার মসজিদে, উনি প্রথম স্কুলে ওখানে প্রতিষ্ঠা করেছিলেন, আর সমস্ত আসহাবে রাসূল তার ছাত্র ছিলেন। সুতরাং অডিয়েন্সকে জানা, আন্ডারস্ট্যান্ডিং দ্য পিপল এন্ড দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য নেচার এন্ড দ্য রিপোর্টটাকে আমাদের দেখতে হবে উইথ রেসপেক্টফুল পার্সপেক্টিভ। নাম্বার 2, ইনক্লুসিভ। আমার সময় কম, আমি একটু দ্রুত যাচ্ছি পয়েন্টগুলো বলে। ইনক্লুসিভ হতে হবে আমাদের, কিন্তু ইনক্লুসিভ না, এক্সক্লুসিভ না, ইনক্লুসিভ হতে হবে আমাদের, মোর অ্যাকোমোডেটিভ হতে হবে আমাদের, ভার্সেটাইল হতে হবে, অ্যাক্সেসিবল হতে হবে। সম্মানিত সুধী দর্শক এবং ওলামায়ে বৃন্দ, আমাদের 3 নম্বরে যেটা বললো, ইম্প্যাক্টফুল হতে হবে। আমাদের ইম্প্যাক্টটা কি হচ্ছে, আমি যে ব্যবস্থাটা তৈরি করছি এর কি ইম্প্যাক্ট হচ্ছে। আমাদের সম্মানিত, আমাদের বন্ধু আর আমাদের অত্যন্ত আবু বকর সিদ্দিক দারুন নাজাদের প্রিন্সিপাল, উনি যে ইম্প্যাক্টটা রাখছেন বাংলাদেশে, এরকম আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে একটা ইম্প্যাক্ট রাখতে পারে। এই ইম্প্যাক্টফুল হতে হবে, এখানে কনস্ট্রাকটিভ হতে হবে, এবং কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট টু দ্য কারিকুলা, এটা থাকতে হবে। নাম্বার 4 যেটা বলবো, 4টে পয়েন্টের সাথে বলবো, ইন্সপায়ারিং হতে হবে। আমার শিক্ষা ব্যবস্থা কি আমার অন্যকে ইন্সপায়ার করতেছে, না অন্যটা আমাকে ইন্সপায়ার করতেছে, লিডিং টু দ্য ফিউচার। আমি নেক্সট জেনারেশন ফিউচারদের কাছে আমি কি রেখে যাচ্ছি, এটা কিন্তু ইন্সপায়ারিং। এই 4টে যদি আমরা সামনে রেখে এই মডেলটাকে তৈরি করি, তাহলে গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জ গুলাকে, বিশেষ করে মাদ্রাসা ইসলামী শিক্ষাটাকে করতে পারবে। সর্বশেষে আমি যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষার আলোটা নিয়ে এসেছিলেন এবং ওই সময় জাহিলিয়াতের যুগে যে আলোকিত সমাজকে তৈরি করে দিয়েছিলেন, আমাদেরও আজকে, বিশেষ করে এখানে যারা আমাদের মাথার তাজ সমতুল্য ওলামায়ে কেরাম আজকে এখানে আছেন, দর্শক শ্রোতারা আছেন, তাদের উচিত হবে এরকম একটা ইসলামী শিক্ষার উন্নয়ন ঘটে এমন একটা পর্যায়ে নিয়ে আসা, যাতে আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় ঘটিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে মাদ্রাসা শিক্ষা, ইসলামী ধ্যান ধারণা, পরিবেশের সাথে তেমন কোনো পার্থক্য না থাকে। এই পার্থক্যটাকে মিনিমাইজ করতে হবে ইসলামিক শিক্ষার আদর্শ, মেথোডোলজি এবং আমাদের নর্ম দিয়ে। সর্বোপরি আমি যেটা বলবো যে ইসলাম কিন্তু আমরা আমি ইসলামী আলিয়া মাদ্রাসার ফ্যামিলির মেম্বার হওয়ার কারণে আমি এই কথাটা জোর দিয়ে বলতে চাই যে ইসলাম কিন্তু আমাদেরকে সিভিলাইজড হওয়া শিখাইছে, ইসলাম কিন্তু আমাদেরকে মানুষ হওয়া শিখাইছে, হিউম্যান বিং হিউম্যান, এই দিকে আমাদের আসতে হবে। সুতরাং দায়িত্ব পালন করতে আমরা অবহেলা করি, তাহলে দুনিয়ার মানুষের কাছে, নেক্সট জেনারেশনের কাছে এবং সর্বোপরি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আদর্শ জাতি গঠনে মাদ্রাসা শিক্ষা এটা যে অপরিহার্য, আজকে সময় আসছে, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই এবং আমার বিনম্র অত্যন্ত মনের আবেগ থেকে শ্রদ্ধা জানাই যারা আজকে এই অনুষ্ঠান
আয়োজন করছেন, যারা এই উদ্যোগ নেছেন, তারা যেন তাদেরকে আল্লাহ কবুল করেন এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে উদ্দেশ্যটাকে, নিয়তটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।